হ্যালো সবাই, কেমন আছো? আমার তোমাদের কাছে একটাই অনুরোধ, এই উত্তাল পরিবেশে নিজের সঙ্গে যতটা সম্ভব অন্যেরও খেয়াল রেখো। সঠিক বিচারের আন্দোলনের আগুনটা কাজের সঙ্গে সঙ্গে নিজের মধ্যে জাগিয়ে রেখো। আর প্রার্থনা করো যাতে আমাদের ডাক্তার দিদি খুব তাড়াতাড়ি সঠিক বিচার পান। আমরা আগের পর্বগুলোতে দেখলাম কিভাবে মিতিন মাসি ছোট ছোট ধাপে তদন্তটা এগিয়ে নিয়ে চলেছে। আমরা ষষ্ঠ পর্ব শেষ করেছিলাম মিতিন মাসি রুস্তমজির বিএমডব্লিউ ড্রাইভার তারককে জেরা করার ঘটনার মাধ্যমে। একবার আগের পর্বগুলি শুনে নিলে এই পর্বটি বুঝতেও সুবিধে হবে আর ইন্টারেস্টিংও লাগবে। আগের পর্বগুলির লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে সময় করে একবার শুনে নিও। দুপুর 12টা, ঝাঁঝা রোদ্দুর। দোকানিরা খাবার সাজাচ্ছে ক্যামা স্ট্রিটের ফুটপাতে। বিরিয়ানি থেকে ঝালমুড়ি, কি আছে আর কি নেই, অফিস বাবুদের টিফিন। গাড়ি চালাতে চালাতে পার্থর সেদিকেই নজর। লোভী লোভী গলায় বলল, এখন নিশ্চয়ই আমাদের লাঞ্চ ব্রেক? হ্যাঁ স্যার, পেট পুড়ে খেয়ে নাও, তোমাদের এখন টানা 5 ঘন্টা ছুটি। কেন 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 অবনীদা এসএমএস পাঠিয়েছেন, মিস্টার দস্তুরের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে বিকেল 6টায় ময়দানে পার্সি ক্লাবে। ততক্ষণ তোমরা খাওয়ার চরকি কাটো, আমি কয়েকটা কাজ সেরে আসি। টুপুর পার্থকে কোনো প্রশ্নের সুযোগই দিল না মিতিন। তাড়া লাগিয়ে নামিয়ে দিল কাছের শপিং মলটায়। নিজে ড্রাইভিং সিট দখল করে বলল, বাই, ঠিক সময় তোমাদের ডেকে নেব। নিমেষে লাল মারুতি হাওয়া। পার্থ হাত উল্টে বলল, আর কি, চল আমরা আমাদের প্রোগ্রামটা ছকি। 5 ঘন্টা তো মেলা সময়, কি করে যে কাটবে। আমরা আইনক্সে একটা পিকচার দেখতে পারি, গ্র্যান্ড আইডিয়া। তবে তার আগে কিছু সাঁটাই চল। ফুডকোর্টটি বাজারের 4 তলায়। চীনা, জাপানি, কন্টিনেন্টাল, মোগলাই হরেক খানার ছড়াছড়ি। 2খানা পুরুষ্টু পিৎজা আর ব্রাউনি নিয়ে গুছিয়ে বসলো পার্থ। পিৎজা থেকে খানিকটা চিজ চেঁচে নিয়ে মুখে পুরে বলল, তোর মাসিটা গেল কোথায় বলতো? টুপুরো আন্দাজ করার চেষ্টা করছিল। হুম, মগজ খেলছে না। ঠোঁট উল্টিয়ে বলল, কে জানে, ফালতু ছুটে মরছে। ওই তারককে আর একটু করকালেই সব হুড়হুড় বেরিয়ে পড়তো। কাজটা তাহলে তারকেরই বলছো? সন্দেহ আছে কোনো? চশমার দোকানটা তো ওর অ্যালিবাই। বেটা জেনে শুনেই দেরিতে গিয়েছে, যাতে রনি নির্বিবাদে লোপাট হয়। অর্থাৎ তারকের একটা গ্যাং আছে, অথবা তারক গ্যাংয়ে আছে। গ্যারান্টি দিয়ে বলতে পারি রনির আইডি কার্ডটা তারকই সাপ্লাই দিয়েছে। কার্যসিদ্ধি হতেই কার্ডটা ফের ব্যাক টু তারক। কিভাবে? গোটা ঘটনাটা আমি দিব্য চক্ষে দেখতে পাচ্ছি। রনিকে গাড়িতে তুলে ক্লোরোফর্ম শোকানো হলো, ব্যাস রনি অজ্ঞান। তারপর নির্দিষ্ট জায়গায় গাড়ি নিয়ে একটু অপেক্ষা। ওদিকে তারকও সময় মেপে বেরোলো চশমার দোকান থেকে এবং পথে আইডি কার্ডটা কালেক্ট করে নিল। তারকের এগেনস্টে আর কোনো প্রমাণ রইল না। কিন্তু চেনা লোকটিকে, যাকে দেখে রনি অবলীলায় উঠে পড়ল গাড়িতে। পুলিশের রুলের গুঁতো খেলে ওটাও উগরে দেবে তারক। তোর মাসি কেন যে এক্ষুনি ব্যাটাকে গারদে ঢোকালো না? আমারও খুব অবাক লাগলো জানো। তারককে কেমন হেলায় ছেড়ে দিল মিতিন মাসি। কোনো একটা প্ল্যান নিশ্চয়ই ভাঁজছে। গবেষণার মাঝেই উঠে গিয়ে ঠান্ডা পানীয় নিয়ে এলো পার্থ। আহার পর্ব সেরে দৌড়লো সিনেমা হলে। বেছে বুঝে একটা ইংরেজি সিনেমায় ঢুকলো। দারুণ মজার ছবি। একের পর এক উদ্ভট কাণ্ড ঘটছে। হো হো হি হি হাসছে পার্থ টুপুর। হাসির জোয়ারে অপহরণ কাণ্ডটি প্রায় মাথা থেকে উধাও। শো ভাঙল 3:30। এবার কি করে? ঘুরে ঘুরে খানিকক্ষণ উইন্ডো শপিং করলো দুজনে। তারপর ঢুকলো বইয়ের দোকানে।
পার্থ পছন্দ করলো দাবা খেলার একটি বই। টুপুর নিল দুখানা আগাথা ক্রিস্টি। কাউন্টারে বিল মেটাচ্ছে পার্থ, তখনই মিতিনের মিসড কল। দূর দাঁড়িয়ে শপিং মলের গেটে এসে টুপুর গাড়িতে মিতিন মাসির পাশে বাবা। মিতিন মুচকি হেসে বলল, অবনীদাকে তুলে আনলাম বুঝলি। পার্সি বন্ধু আছে অবনীদার, অথচ ময়দানে পার্সি ক্লাবটা কখনো দেখেননি। কোনো উপলক্ষ ঘটেনি যে হাই মাইনাস পাওয়ার চশমার ওপারে অবনীর চোখ চকচক। আমি কিন্তু আজ দারুণ থ্রিলড। এই প্রথম কোনো কেসে তোমার কাজে লাগছি। দয়া করে মিস্টার দস্তুরের সামনে উচ্ছ্বাসটা প্রকাশ করবেন না। আমার পরিচয় নিয়েও আড়ম্বরের কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যে বলে ফেলেছি তুমি গোয়েন্দা, তাতে ক্ষতি নেই। শুধু কি কেস করছি না জানলেই ভালো। কেসটা যে কি আমাকেও তো খুলে বলনি মিতিন। আপাতত নয়, রহস্য জালেই মোড়া থাক। যা তোমার অভিরুচি, তুমি তো বরাবরই রহস্যময়ী। শালিকা জামাইবাবুর রঙ্গরসিকতার মাঝেই স্টার্ট দিল গাড়ি। মিতিনি স্টিয়ারিংয়ে। জওহরলাল নেহেরু রোড বেয়ে পেরোলো পার্ক স্ট্রিটের মোড়। বাঁয়ে মেয়ো রোড ধরল। খানিক এগিয়ে পাশাপাশি দুখানা ক্লাবের তাঁবু। মাঝখানটা চিরে সরু পথ, পার্সি ক্লাবে পৌঁছানোর রাস্তা। টেন্টের গেটে থামলো গাড়ি। নেমেই মনটা যেন ভরে গেল টুপুরের। চারপাশ কি সবুজ! কংক্রিটের এই শহরে ময়দানটা যেন সত্যিই মরুদ্যান। নাগরিক কোলাহল নেই, পাখির ডাক শোনা যায়, নরম হাওয়ায় জুড়িয়ে আসে শরীর। অদূরে রেড রোড ধরে হুহু গাড়ি ছুটছে, অথচ তাদের যান্ত্রিক শব্দ পৌঁছাচ্ছে না এখানে। প্রশস্ত রাজপথের দুধারে কৃষ্ণচূড়া, রাধাচূড়া, গুলমোহরের মিছিল। লাল, হলুদ, বেগুনি ফুলে ছেয়ে আছে গাছগুলো। পড়ন্ত সূর্যের আলোয় কি অপরূপ যে লাগছে। ক্লাবের অন্দরেও প্রচুর গাছগাছালি, আম, জাম, পাম ট্রি। বেড়ার ধারে গন্ধরাজ গাছটা তো ফুলে ফুলে সাদা হয়ে আছে। আহ, কি মিষ্টি গন্ধ! গাড়ির আওয়াজ পেয়েই বেরিয়ে এসেছিলেন প্রফেসর রতন দস্তুর। অবনীর মতো মধ্যবয়সী, গায়ের রং টকটকে লাল, খাড়া নাক, ব্যাকব্রাশ চুল। লম্বা চওড়া মানুষটার দেহে জিন্স টি শার্ট। ভারী আন্তরিক ভঙ্গিতে জড়িয়ে ধরলেন অবনীকে। ঝড়ের গতিতে সেরে ফেললেন আলাপ পরিচয় পর্ব। লতানো গাছের তোরণ পেরিয়ে সবাইকে এনে বসালেন লনটায়। জনা কয়েক পার্সি মহিলা রয়েছেন সবুজ লনে ইতি উতি ছড়ানো টেবিল চেয়ারে। তাঁবুর পিছনে ঘেরা মাঠে ফুটবল খেলছে কচি কাঁচারা। সম্ভবত বাবা মায়ের সঙ্গে এসেছে। তাদের সরু গলায় উল্লাস শুনতে বেশ লাগছে। টুপুরের মতো মিথিন পার্থ চারিদিকটা দেখছিল। প্রশংসার সুরে পার্থ বলল, জায়গাটা ভারী সুন্দর তো। কতটা স্পেস! বাস্কেটবলের কোর্ট রয়েছে, ক্রিকেট পিচ রয়েছে। শুধু খেলার লোকই যা কমে গিয়েছে। রতন দস্তুর আলতো হাসলেন। একসময় ক্লাবটা কি জমজমাট ছিল ভাবতে পারবেন না। আমাদের ছেলেবেলায় তো বিকেলের লনটা গিজগিজ করত। এখন আর কজনই বা আসে। পার্থ তাঁবুটার দিকে আগুন দেখালো। পার্থ তাঁবুটার দিকে আঙুল দেখালো। আপনাদের টেন্টটাও কিন্তু বেশ পুরনো হয়ে গিয়েছে। ওটাকে বলে অ্যান্টিক লুক। রতন চোখ টিপলেন। 1908-এ তৈরি হয়েছিল ক্লাব। গোটা পূর্ব ভারতে এটাই ছিল আমাদের সবচেয়ে খানদানি আড্ডা। সেঞ্চুরি পেরিয়েছে তো, তাই এখন প্রাচীনত্বের গরিমা ঠিকরে বেরোচ্ছে। সারালে কিন্তু বেশ ঝকঝকে লাগবে। দরকার কি, দিব্যি তো চলছে। রতনের হাসি চওড়া হলো। আসলে ব্যাপারটা কি জানেন, আমরা পার্সিরা একটু রক্ষণশীল। দুমদাম কিছু বদলে ফেলা আমাদের ধাতে নেই। এই তো দেখুন না, সেই কত বছর আগে পারস্য দেশ ছেড়েছি, অথচ সেখানকার অজস্র রীতিনীতি আজও আঁকড়ে ধরে বসে আছি।
আমাদের অগ্নিমন্দিরে এখনো পার্সি ছাড়া কেউ ঢুকতে পারে না। পার্সি সম্প্রদায়ের বাইরে আমাদের বিয়ে থার চল নেই বিশেষ। যদি বা হয়, পার্সি সমাজ মোটেই সেটাকে ভালো চোখে দেখে না। আজকালকার দিনেও অত মানামানি চলে? চলছে তো, চলে আসছে। এভাবেই তো আমরা বেশ টিকে আছি। বলেই হাতের ইশারায় ক্লাবের বেয়ারাটিকে ডাকলেন রতন। কফি আর চিকেন পকোড়ার অর্ডার দিয়ে সোজা হয়ে বসলেন। নিতিনকে বললেন, ইয়েস ম্যাডাম, আর আপনাকে বোর করব না। এবার কাজের কথাটা শুনি। নিতিন হেসে বলল, অবনীদা বললেন আপনি নাকি টানা 8 বছর পার্সি ক্লাবের সেক্রেটারি ছিলেন। তাহলে তো নিশ্চয়ই অনেককেই চেনেন। বলতে পারেন ক্লাবের শতকরা 95 জনকে তো বটেই। তবে ক্লাবের সেক্রেটারি হওয়ার সূত্রে নয়, আমার একটা অন্য পরিচয়ও আছে। কি রকম? আমরা দস্তুররা হলাম পুরোহিতের বংশ। পার্সি সমাজে পুরোহিতের তেমন কোনো ভূমিকা নেই। তবু নানান কাজে কর্মে আমাদের ডাক তো পড়েই। যেমন ধরুন বিয়ে শাদী দেওয়া। অমনি বলে উঠল, তুমি বিয়ে দাও নাকি? না না, আমিও সবে নেই। আমার দাদা এখন কলকাতার একমাত্র মোবেদ। শুধু বিয়ে দিতে নয়, দাদাকে সব আচার অনুষ্ঠানেই যেতে হয়। দাদার সুবাদে আমরাও সবার সঙ্গে জানাশোনা। মানে দাদার সুবাদে আমারও সবার সঙ্গে জানাশোনা। ও, মিতিন একটু দম নিয়ে বলল, আমি কলকাতার একজন বিশিষ্ট পার্সি ভদ্রলোক সম্পর্কে কিছু জানতে চাই। কে বলুন তো? সেঠ রুস্তমজি জারিওয়ালা। রাষ্টি? রাষ্টি? রতন দস্তুর বেজায় অবাক। তার আবার কি হলো? কিছু মনে করবেন না মিস্টার দস্তুর, আমার তদন্তের বিষয়টি অত্যন্ত গোপনীয়। শুধু এটুকু বলতে পারি, রুস্তমজির অসম্মান হতে পারে এমন কিছু আমি খুঁজছি না। ও, তা কি জানতে চান? রুস্তমজি মানুষটি কেমন? এক কথায় বললে এক্সেলেন্ট। আমাদের কলকাতার পার্সি সমাজের গর্ব। প্রাণের দয়ামায়া আছে, প্রচুর দান ধ্যান করে, অফিসেও মালিক হিসেবে খুব সুনাম। বাড়ির যে কোনো অনুষ্ঠানে অফিসের বেয়ারাটিকে পর্যন্ত নেমন্তন্ন করে। তবে একটু মাথা গরম টাইপ। বিশেষত কেউ বেইমানি করলে রাজটি ছেড়ে কথা বলে না। শুধু এই কারণেই মুম্বাইয়ের 3-3টে রাইস ডিলারকে ছাঁটাই করেছে। তারা নাকি লুকিয়ে অন্য কোম্পানির জিনিস বেচছিল। এই তো মাস চারেক আগে অফিসেও একজনের চাকরি নট করলো। লোকটা নাকি ভাউচার জাল করে টাকা তুলতো। শুনেছি লোকটা ওর খুব রিলায়েবল স্টাফের রিলেটিভ। সে নাকি রাষ্ট্রের হাতে পায়েও ধরেছিল, তবু তাকে ক্ষমা করেনি। শুধু তাই নয়, রাষ্ট্রী সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আর কোনো অফিস স্টাফের আত্মীয়কে চাকরি দেবে না। অমনি বললেন, ওরে বাবা, তুমি দেখছি ভদ্রলোকের নারী নক্ষত্র জানো। আমি তো ওকে প্রায় জন্ম থেকেই চিনি। ওর বিয়েটাও তো দিয়েছে আমার দাদা। রাষ্ট্রের বউ লীলাও আমার খুব চেনা, আমার ছোট বোনের বান্ধবী। মিতিন বলল, তাহলে তো আপনি মিস্টার জারিওয়ালার আত্মীয় স্বজনের গল্পও বলতে পারবেন। আত্মীয় আর রাষ্ট্রের কে আছে তেমন? ছিলেন এক পিসি, তিনি তো বহুকাল যাবৎ অস্ট্রেলিয়ায় সেটেলড। তার ছেলে মেয়েরা কসমিনকালে কলকাতায় আসে না। রাষ্ট্রীর আপন বলতে তো এখন বাবা মা আর ভাই। ওই ভাইয়ের সঙ্গে অবশ্য রাষ্ট্রীর একটু খিটিবিটি বেঁধেছে। কি নিয়ে? ব্যবসাপত্তর। জিমি ঝঞ্ঝাটটা পাকাচ্ছে। তার জাহাজের ব্যবসায় নাকি মন্দা চলছে ইদানিং, তাই দাদার কার্পেটের বিজনেসে ঢুকতে চায়। রাষ্ট্রীর বাবাও নাকি জিমির দলে, তাই নিয়ে খানিক মন কষাকষি চলছে শুনেছি। তার মানে ভাইয়ে ভাইয়ে বিবাদ। পার্থর কপালে ভাঁজ পড়ল। আচ্ছা মিস্টার দস্তুর, রুস্তমজির ভাই কি খুব হার্মফুল? আই মিন প্রতিশোধ পরায়ণ? এটা তো বলতে পারবো না। জিমি তো আমার চেয়ে অনেকটাই ছোট, নেচারটা তাই খুব ভালো জানা নেই। ও, তা মিস্টার জিমি কি কলকাতায় আসা যাওয়া করেন? আসে বোধহয়। কলকাতায় তো ওর একটা ফ্ল্যাটও আছে। কোথায়? এলিয়ট রোডে। ওনারশিপ? তাই তো শুনেছি। সম্ভবত সেকেন্ড হ্যান্ড।
রতন দস্তুর এতক্ষণে যেন থমকালেন। এত সংবাদ জানতে চাইছেন কেন? জিমি কি কিছু ঘটিয়েছে? না না, মিতিন জোরে জোরে মাথা নাড়ল। রুস্তম যে একটা বাজে বিপদে পড়েছেন, আমি জাস্ট তার কারণটা বের করতে চাইছি। যাকে আবার একটু পার্সি সমাজের গল্প বলুন। আমাদের একটা নিউজ পেপার বেরোয় না কলকাতা থেকে? আপনাদের একটা নিউজ পেপার বেরোয় না কলকাতা থেকে? উহু, হাউস জার্নাল দুখানা, গাবাসনি আর আওয়ার ভেঞ্চার। কলকাতার পার্সিদেরই নানান সমাচার থাকে জার্নালে। খাবার এসে গেল, চলছে হাত মুখ, সঙ্গে কথাও। পার্সিদের ধর্মগ্রন্থ আভেস্তা সম্পর্কে অনেক তথ্য দিলেন রতন দস্তুর। শোনালেন জরথ্রুস্তের বাণী। একটি উপদেশ তো ভারী পছন্দ হলো টুপুরের। দারিদ্র আর ভিক্ষে করাকে নাকি পার্সি ধর্মে খুব নিন্দনীয় বলে ধরা হয়। গল্পগাছা সাঙ্গ হলো প্রায় সন্ধে 7:30টায়। অবনী উত্তেজনায় হাঁসফাঁস করছিলেন। গাড়িতে উঠেই জিজ্ঞেস করলেন, কি মিতিন, কাজ কিছু হলো? মিতিন বলল, আমি তো কাজে যাইনি, কাটাকুটি খেলতে গেছিলাম। বুঝলাম না। এক্ষুনি বোঝার দরকার কি অবনীদা? মেট্রো স্টেশনে নেমে সোজা বাড়ি চলে যান। শুধু দিদিকে গিয়ে বলবেন আপনার দৌলতেই কেস সলভ হতে চলেছে। অবনী ফ্যাল ফ্যাল করে তাকালেন। এটাও বুঝলাম না। মিতিন আর কথায় গেল না। গাড়ি চালাচ্ছে চুপচাপ। বাড়ি ফিরে সোজা ঢুকে গেল নিজের স্টাডিতে। খাওয়ার আগে আর বেরোলই না। ডাইনিং টেবিলেও বড় অন্যমনস্ক। রুটি ছিঁড়ছে, মুখে পুড়ছে, চিবোচ্ছে, তবু কোনো ক্রিয়াতেই যেন মন নেই। আহার সেরে মিতিন সবে আঁচাচ্ছিল, তখনই বেজে উঠল মোবাইল। যেন এই ফোনটারই প্রতীক্ষায় ছিল। এভাবে দৌড়ে গিয়ে তুলল, কানে চেপে শুনল প্রথমটা, তারপর অস্ফুটে বলল কি যেন, তারপর ফোন অফ করে দাঁড়িয়ে রইল নিথর। টুপুর ভয় ভয় জিজ্ঞেস করলো, কার ফোন ছিল গো? রুস্তমজির? হুম। মিতিনের ঠোঁট নড়ল। ক্রিমিনালরা টাকা দেওয়ার সময়টা এগিয়ে এনেছে। কাল ভোর 5টায় কিডস ব্যাগে ভরে পৌঁছে দিতে হবে মুক্তিপণ, এবং রুস্তমজিকে যেতে হবে একা, নিজে গাড়ি ড্রাইভ করে। কোথায়? বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে। সঠিক লোকেশন কাল ভোরে বলবে। ও, আমরা তাহলে এখন কি করব? ওরা চলে ডালে ডালে, মিতিন চলে পাতায় পাতায়। যা, তোরা শুয়ে পড়, ঠিক রাত 3টে ডাকবো। বিদ্যুৎ বেগে মিতিন ফের স্টাডিতে, মোবাইল ফোন হাতে নিয়ে। বন্ধ হয়ে গেল দরজা। ভোরের আলো ফুটছে সবে। পৃথিবীতে এখন এক তরল আবছায়া। পশ্চিম আকাশে ঝুলে আছে ফ্যাকাশে চাঁদ। পাখিরা আড়মোড়া ভাঙছে। এখনো তারা বাসা ছাড়েনি। শুনশান ভিআইপি রোড ধরে ছুটছিল লাল মারুতি, কাটায় কাটায় 70 কিলোমিটার বেগে। গাড়ি চালাচ্ছে পার্থ, পিছনে মিতিন টুপুর। একটু আগেও মিতিন সামনে ছিল, উল্টোডাঙার মোড়ে জায়গা বদল করলো। ফাঁকা রাস্তায় সামনের সিটের লোককে নাকি মানুষ আগে নজর করে। রাত থাকতে উঠেছে টুপুর, কিন্তু চোখে তার ঘুমের লেশমাত্র নেই। কেসের অন্তিম মুহূর্ত প্রায় এসে গেল। উত্তেজনায় সে টান টান তাকাচ্ছে ইতিউতি। পার্থর দৃষ্টি ঘোরাফেরা করছিল রেয়ার ভিউ মিররে। বেশ সংশয়ের সুরে বলল, ব্যাপারটা কি হলো? পিছনে রুস্তমজির গাড়ি তো দেখা যাচ্ছে না। ইনি উল্টোডাঙ্গা থেকে 5 মিনিট পরে রওনা দিয়েছেন, একই স্পিডে চালাচ্ছেন গাড়ি। এমন নির্দেশ কেন? বুদ্ধিটা সামান্য খাটাও, বুঝে যাবে। দুটো গাড়ির মধ্যে যথেষ্ট ফারাক রাখতে চাও, তাই তো? প্লাস গন্তব্যস্থলটি রুস্তমজির মিনিট 5 আগে আমাদের পেরোতে হবে। কারণ বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে যত্রতত্র গাড়ি ঘোরানো যায় না। ডিভাইডারের নেক্সট কাটিং পর্যন্ত গিয়ে গাড়ি টার্ন করাতে একটু সময় লাগে। ওই টাইমটুকু হাতে রাখা দরকার। অ ভিআইপি ছেড়ে গাড়ি এবার যশোর রোডে, ডাইনে বিমানবন্দর। বিকট শব্দ তুলে একটা ভোরের প্লেন আকাশে উড়ল, ভেসে চলেছে পশ্চিম পানে। এরোপ্লেনটা মিলিয়ে যাওয়ার আগেই এসে পড়ল বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে।
পার্থ ফ্লাইওভারে উঠছিল। মিতিন বলল, লোকেশনটা খেয়াল আছে তো? ইয়েস ম্যাম। বাঁয়ে লাল সাইনবোর্ড, টায়ারের বিজ্ঞাপন। ঠিকঠাক চালিও, ওখানে যেন স্পিড কমিও না। দাঁড়াও, আগে দেখো ওখানে আদৌ কেউ আছে কিনা। এখনই হয়তো রুস্তমজিকে ফোন করে বলবে আমরা বালি ব্রিজে থাকবো। হুম, ওরা আর ঝুঁকি নেবে না। নার্ভাস হয়েছে। এখন কোনো মতে টাকাটা হাতাতে পারলে বাঁচে, নইলে সময়টা দুম করে এগিয়ে আনতো না। চুপুর ঘড়ি দেখলো 5টা বাজতে 7। আমরা আগে চলে এলাম না তো? বলতে গিয়ে হঠাৎ চিৎকার করে উঠল, না না, ওই তো কালো হন্ডা সিটি দেখেছি। মিতিন ঈষৎ উত্তেজিত স্বরে বলল, চটপট মাথাটা নামিয়ে নে। তেমন মনোপুত না হলেও বাধ্য সৈনিকের মতো আদেশ পালন করল টুপুর। মিনিট খানেকের পর ঘাড় উঁচিয়ে বলল, ধুস, কোনো মানে হয়? গাড়িটায় কে আছে দেখাই তো হলো না। অধৈর্য হোস না টুপুর, কিচ্ছু পালাবে না। আমরা এক্ষুনি ওখানে ফিরছি। কিন্তু পথবিভাজিকার পরবর্তী ছেদ এলো প্রায় 4 কিলোমিটার গিয়ে, এবং এমনই কপাল, সেখানে গাড়ি ঘোরাতেই সামনে একটি ট্রাক। হর্ন দিলেও পথ ছাড়ছে না, চলেছে গজেন্দ্র গমনে। অসহায় ক্ষোভে মাথা ঝাঁকালো পার্থ। মিতিনের মুখ থমথমে, চোয়াল শক্ত হচ্ছে ক্রমশ। বেশ খানিকটা দূর থেকে ফের নজরে পড়ল কালো হন্ডা সিটি। ঠিক তার পিছনেই রুস্তমজির গাড়ি, এবং রুস্তমজি কেমন উদ্ভ্রান্তের মতো দাঁড়িয়ে। ঘ্যাচাং ব্রেক কষে মারুতি থামালো পার্থ। সঙ্গে সঙ্গে নেমেও পড়ল সকলে। রাস্তা টপকে ছুটল ওপারে। রুস্তমজির সামনে গিয়ে মিতিন বলল, কি হলো কেসটা? গাড়ি রয়েছে অথচ। বিহল মুখে রুস্তমজি বললেন, গাড়িটা ফেলে গেল। মানে? পালিয়েছে? কজন ছিল? প্রথমে একজনই, কালো কাপড়ে মুখ ঢাকা। গাড়ি থেকে নেমে ব্যাগ চাইলো, দিয়ে দিলাম। অমনি পিছন থেকে একটা মোটর বাইক। ব্যাগ নিয়ে মোটর বাইকে ব্যাক করে গেল দুজনে। টুপুর চেঁচিয়ে উঠল, আর রনি? জানি না, রনিকে তো দিল না। গাড়িটা দেখেছেন? হ্যাঁ, রনি নেই। সামনের সিট পিছনের সিট দুটোই তো ফাঁকা। পার্থ কালো গাড়ির জানালায় উকিঝুঁকি দিচ্ছিল। নীলচে কাচের ওপারে কিছু ঠাহর করা কঠিন। কি ভেবে দরজার হ্যান্ডেলটা টানলো, খুলে গেল দরজা। এবং কি কাণ্ড! আছে আছে, রনি আছে। পিছনের সিটের তলায় অঘরে ঘুমোচ্ছে রনি। রুস্তমজি প্রায় ঝাঁপিয়ে পড়ে তুললেন ছেলেকে, কোলে নিয়ে ডাকলেন, রনি রনি বেটা। মিতিন ঠান্ডা গলায় বলল, রনি এখন জাগবে না রুস্তমজি। ওকে হেভি ডোজের ঘুমের ওষুধ খাওয়ানো হয়েছে। আপনি বরং ওকে নিয়ে গাড়িতে বসুন। রুস্তমজি তবু দাঁড়িয়ে আছেন, ছেলে কোলে। রীতিমতো অসন্তুষ্ট স্বরে বললেন, কিন্তু শয়তানদের তো ধরা গেল না। আপনি আমায় কথা দিয়েছিলেন, তারা আমার হাতের মধ্যেই আছে মিস্টার জারিওয়ালা। আপাতত গাড়িটাকে একবার সরেজমিন করছি। আমার সিক্স সেন্স বলছে গাড়িতে আরেকজন আছে। বলেই কালো গাড়ির ডিকি খুলল মিতিন। কি আশ্চর্য! সত্যিই সেখানে একটা লোক, 2 হাত পিচ মোড়া করে বাঁধা, মুখে কাপড় গোজা এবং রনির মতোই অচেতন। রুস্তম যে হতবাক মুখে বললেন, এটি কে? ওই হন্ডা সিটির ড্রাইভার। শয়তানরা একেও আটকে রেখেছিল। রনির সঙ্গে ড্রাইভার আর ভাড়া করা গাড়ি দুই খালাস করে দিয়েছে। ভাড়ার গাড়ি? হ্যাঁ, অবিকল আপনার হন্ডা সিটির মতো দেখতে তো। তাই এই গাড়িটাই ওরা ইউজ করেছিল ধোকা দিয়ে রনিকে কিডন্যাপ করার জন্য। ও মাই গড! মিতিন ঘুরে পার্থকে বলল, এই এসো, ধরাধরি করে লোকটাকে বের করি। দড়ি দড়াগুলো খোলো। এখানে তো ফেলে রাখা যায় না, ও আমাদের সঙ্গেই চলুক। সজ্ঞানে এলে ওকে অনেক পুলিশি জেরা সামলাতে হবে। কার গাড়িখানার কি গতি? আর গাড়িখানার কি গতি? থাকুক পড়ে। লক করে অনিশ্চয়তাকে জানিয়ে দিচ্ছি, লোকাল থানায় এসে নিয়ে যাবে। তারপর গাড়ি ছাড়ানো দ্বিজেন হালদারের দায়। দ্বিজেন হালদার? রুস্তমজির চোখ বড় বড়।
নামটা খুব চেনা চেনা লাগছে। ওয়েট করুন, এবার অনেক কিছুই চেনা লাগবে। একটা অর্থপূর্ণ হাসি ছুড়ে দিয়ে মিতিন নেমে পড়ল কাজে। মিনিট পাঁচেকের মধ্যে ঘুমন্ত ড্রাইভার চালান হলো মারুতিতে। পার্থ তাকে নিয়ে পিছনে বসলো, টুপুর আর মিতিন সামনে। সিট বেল্ট বাঁধতে বাঁধতে মিতিন রুস্তমজিকে বলল, এবার আপনি আমাদের ফলো করুন। রনিকে গাড়ির সিটে শুইয়ে লীলাকে ফোন করছিলেন রুস্তমজি। মোবাইলটা মুখ থেকে সরিয়ে বললেন, কোথায় যাব? লীলা তো শুনেই ছটফট করছে, এখনই রনিকে দেখতে চায়। আর একটু অপেক্ষা করতে বলুন, জানিয়ে দিন কালপ্রিটদের গারদে পাঠিয়ে আপনি বাড়ি ফিরছেন। কালপ্রিটদের আর কোথায় পাবেন? বললাম যে এখনো মুঠোয় আছে, চলুন এবার এগোই। মিতিনের বলার ভঙ্গি এত দৃঢ় যে রুস্তমজি আর কথা বাড়ালেন না। দ্রুত ফোনালাপ সেরে উঠলেন গাড়িতে। লাল মারুতিকে অনুসরণ করছে বিএমডাব্লিউ। ফের যশোর রোড, ফের ভিআইপি রোড, তারপর রাজারহাট নিউ টাউনে ঢুকলো গাড়ি। ক্রমশ সল্টলেকের দিকে এগোচ্ছে। অবশেষে এবি ব্লকের একটি পুরনো দোতলা বাড়ির সামনে দাঁড়ালো। গাড়ি থেকে নেমে রুস্তমজি হাঁ, এ কি, এ তো অশোকবাবুর বাড়ি। হ্যাঁ, আপনার বিশ্বস্ত প্রাইভেট সেক্রেটারি। মিতিনের ঠোঁটে তীর্যক হাসি। কেটে কেটে বলল, বিষয়টা ঝেড়ে ফেলুন মিস্টার জারিওয়ালা, এখন শুধু আপনার নীরবে দেখে যাওয়ার পালা। আসুন। কিন্তু রনি একা গাড়িতে, ভয় নেই, প্রোটেকশনের ব্যবস্থা আছে বলেই মিতিন হনহনিয়ে অশোক মজুমদারের দরজায়। পাশেই বাড়ির গ্যারাজ, শাটার নামানো। সেদিকে দেখলো তাকিয়ে তাকিয়ে, আঙুল রাখলো ডোরবেলে। পাল্লা খুললেন স্বয়ং মজুমদার। আগন্তুকদের দেখে যেন ভূত দেখার মতো চমকালেন। তো তোতলানো স্বরে বললেন, আপনারা? আপনার স্যারের সঙ্গে চলে এলাম, ভিতরে ঢুকতে বলবেন না? নিশ্চয়ই নিশ্চয়ই। অশোক মজুমদার সন্ত্রস্ত চোখে একবার দেখলেন গাড়ি দুটোকে, ঢোক গিলে বললেন, প্লিজ কাম। অন্দরে পা রেখে মিতিন সরাসরি বলল, আপনার ভাইটি কোথায়? কোন ভাই? সুজয়, সুজয় মজুমদার, যিনি মিস্টার জারিওয়ালার অফিস থেকে বিতাড়িত হয়েছিলেন টাকা চুরির অপরাধে। সে আলাদা থাকে দোতলায়, আমার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। তাই বুঝি? মিতিনের স্বরে ব্যঙ্গ। মুখ দেখা দেখিও বন্ধ নাকি? ডাকতেও পারবেন না? আমি ওর সঙ্গে কথা বলি না, ও একেবারেই উচ্ছন্নে গিয়েছে। জানি এখন সে বাচ্চা কিডন্যাপিং এর ব্যবসায় নেমেছে। আপনার মালিকের একমাত্র পুত্রটিকে অপহরণের অভিযোগে তাকে গ্রেপ্তার করতে এসেছি। কি বলছেন ম্যাডাম? অশোক মজুমদার যেন আকাশ থেকে পড়লেন। রনি কিডন্যাপড হয়েছিল নাকি? সুজয় করেছিল? বাচ্চাটা এই বাড়িতে 2.5 দিন আটক রইল, এখান থেকে ভোরে তাকে বের করা হলো, অথচ আপনি কিছুই টের পাননি, তাই না? বিশ্বাস করুন, আমি এই কুকাজের বিন্দু বিসর্গ ভাবতেই পারছি না। রনি এখন কোথায়? জবাব দিতে হলো না মিতিনকে। তার আগেই বাইরে হালকা শোরগোল। প্রায় তৎক্ষণাৎ দুটো লোককে কলার ধরে টানতে টানতে ঘরে ঢোকালেন এক পুলিশ অফিসার, সঙ্গে তার 4 বন্দুকধারী। অমনি প্রায় লাফিয়ে উঠলেন রুস্তমজি। এই তো সুজয়। খানিক আগে মুখে কালো কাপড় জড়িয়ে ইনি 1 কোটি টাকা হাতিয়েছিলেন মিস্টার জারিওয়ালা। জোয়ারে চেহারার অন্য লোকটির দিকে আঙুল দেখালেন মিতিন। একে চিনতে পারছেন? ইনি মোটর বাইকে সুজয়কে উঠিয়েছিলেন। ঠিকই তো, এই হলুদ টি শার্ট, নীল জিন্স। দুজনেই পাঁচিল টপকে পালাচ্ছিল ম্যাডাম। ভুঁড়িওয়ালা পুলিশ অফিসারটির গলা গম গম করে উঠল। তৃপ্ত মুখে বললেন, নিয়ে গিয়ে ভ্যানে তুলি? কোথায় রেখেছেন আপনাদের গাড়ি? যেমনটি আইজি সাহেব নির্দেশ দিয়েছেন, পরের রাস্তাটায়। একটু দাঁড়ান, এই লোকটির কোমরেও দড়ি পরাতে হবে। মিতিন অশোক মজুমদারের দিকে এগোলো। ইনি হলেন নাটের গুরু, অপহরণ কাণ্ডের মূল মস্তিষ্ক। মিস্টার জারিওয়ালার টাকা এখন এরই জিম্মায়। কাপা কাপা গলায় অশোক মজুমদার বললেন, আমায় টানছেন কেন? আমি কি জানি? খুলে বলতে হবে?
রনিকে অপহরণের দিন বেলা 2:30 তারককে পাঠালেন রনির স্কুলে। হাতে ধরিয়ে দিলেন চশমার বিলখানা। ভালো মতোই জানতেন 3টের আগে চশমা ডেলিভারি হবে না এবং সেটি নিয়ে তারকের পক্ষে 3:30-এর আগে সেন্ট পিটার্স স্কুলে পৌঁছানো সম্ভব নয়। আগেই আপনার গুণধর ভাইকে দিয়ে ফোন করিয়েছিলেন দ্বিজেন হালদারকে, মিস্টার জারিওয়ালার কোম্পানির নাম করে। আপনাদের অর্ডার মাফিক কালো হন্ডা সিটি চলে গেল বেলেঘাটার টাওয়ার অফ সাইলেন্সে। তারপর সুজয় আর ওই বজ্জাতটিকে 3টের আগে সেন্ট পিটার্সের গেটে হাজির। তারপর সুজয় আর ওই বজ্জাতটি 3টের আগেই সেন্ট পিটার্সের গেটে হাজির। নকল আইডি কার্ড আগেই বানানো ছিল। মিস্টার জারিওয়ালার বাড়িতে যাওয়া আসার সুবাদে সুজয় ও রনির পরিচিত, সুতরাং নির্বিবাদে বাচ্চাটিকে গাড়িতে তুলতে কোনো অসুবিধে নেই। ছক কষে কেউ ছেলে মেয়েকে আগেই পাঠিয়ে দিয়েছেন শিলিগুড়িতে। অতএব রনি এবং হন্ডা সিটির ড্রাইভারটিকে নির্বিঘ্নে বাড়িতে বন্দি রাখলেন। নিজস্ব সান্ত্র গাড়িটিকে টুকিটাকি সারাইয়ের অজুহাতে চালান করলেন কারখানায়। তার জায়গায় আপনার গ্যারাজে লুকোনো রইল কালো হন্ডা সিটি। কি ঠিক বলছি তো? একেবারেই না। এইসব আজে বাজে গল্প ফাঁদার কোনো মানেই হয় না। অশোক মজুমদার এবার রীতিমতো ক্ষিপ্ত। দেখুন না গ্যারাজ খুলে হন্ডা সিটি আছে কিনা। থাকার তো কথা নয়। এখন তো ওখানে শোভা পাচ্ছে একটি মোটর বাইক আর সাইকেল। মিতিন বাঁকা হাসল। সাইকেল চেপে টেলিফোন বুথে যাওয়ার বুদ্ধিটা কিন্তু অভিনব। মনে হবে আরোহীরা আশপাশেরই বাসিন্দা, অথচ আদতে তারা আসছে সল্টলেক থেকে ফুটব্রিজ ব্যবহার করে। তবে আপনার চালাকিটা অবশ্য শেষ পর্যন্ত কাজে লাগলো না মিস্টার মজুমদার। প্রথমবার ফোনে রনির কান্নার টেপ শোনানোর আইডিয়াটাও বেশ কাঁচা। আপনার মতো ধুরন্ধর মানুষের কাছে এটা আশা করা যায় না। আপনি কিন্তু লিমিট ছাড়িয়ে যাচ্ছেন ম্যাডাম। একজন ভদ্রলোককে আপনি অপমান করছেন। ভদ্রলোকের মুখোশ পরে থাকলেই ভদ্রলোক হওয়া যায় না মিস্টার মজুমদার। খুবই আপত্তিকর কমেন্ট। মিস্টার মজুমদারের নাকের পাটা ফুলল। দাঁতে দাঁত ঘষে রুস্তমজিকে বললেন, এই মহিলাকে সংযত হতে বলুন স্যার। ভাই অপরাধ করলে দাদাকেও দোষী ধরা হবে এ কেমন কথা? উনি যে অভিযোগ আনছেন প্রমাণ করতে পারবেন? প্রমাণ না রাখার চেষ্টা অবশ্য আপনি চালিয়েছিলেন আগাগোড়া। সম্ভবত রনি কিংবা ড্রাইভারটিকেও আপনি দর্শন দেননি। বেমালুম ঠান্ডা মাথায় অফিস যাচ্ছেন, কাজকর্ম করছেন, আপনাকে সন্দেহের অবকাশই বা কোথায়? মিতিন চিবিয়ে চিবিয়ে বলল, কিন্তু অপরাধীরা যে একটা মোক্ষম ভুল করেছে মিস্টার মজুমদার। কি কি করেছি? আপনি নয়, ভুলটা করেছে আপনার ভাইয়ের, মানে আপনার ভাইয়ের ও তার শাগরেদের। আপনার ভাই তার শাগরেদকে দিয়ে মুক্তিপণ দাবি করানোর পরপরই আতিশয্যে সে একটি কল করেছিল আপনার মোবাইলে। এতই উৎসাহের আতিশয্য ছিল তার তখন বাঙ্গুর অ্যাভিনিউয়ের বুথ থেকে। সেটি কিন্তু আমার রেকর্ডে আছে, পুলিশেরও। ওই বুথ থেকে 6:35 কেন আপনাকে ফোন করা হয়েছিল তার কারণ দর্শাতে পারবেন তো? জোকের মুখে বুঝি নুন পড়ল। অশোক মজুমদারের সমস্ত জারিজুরি খতম। কাটা কলা গাছের মতো আছড়ে পড়লেন সহসা। জড়িয়ে ধরলেন রুস্তমজির পা। কপাল ঠুকছেন আর বলছেন, অন্যায় করেছি স্যার, পাপ করেছি স্যার, ক্ষমা করে দিন স্যার, মাথা ঠিক রাখতে পারিনি স্যার। একটি শব্দ ফুটল না রুস্তমজির গলায়। না ক্ষোভ, না রাগ, না বিরক্তি। এক পা করে সরে এলেন, বেরিয়ে এলেন ঘর ছেড়ে ধীর পায়ে। নৈশাহারটি মন্দ হলো না আজ। বিপুল আয়োজন করেছিলেন রুস্তমজি। কাবাব, ফ্রাই, রোস্ট, তন্দুর, সঙ্গে অঢেল পরোটা, নান। স্বহস্তে সিমুইয়ের মিষ্টি বানিয়েছিলেন লীলা। খাবো না করেও অনেকটা খেয়ে ফেলল টুপুর। আর পার্থত্ব আজ পোয়া 12। মুখ তার চলছে তো চলছেই। মিতি না থামালে তাকে বোধহয় ক্রেন দিয়ে চেয়ার থেকে তুলতে হতো।
রনি এখনো স্বাভাবিক হয়নি পুরোপুরি। কথাবার্তা বলছে বটে, তবে মাঝে মাঝেই চমকে চমকে উঠছে। টুপুর আর বুমবুম অবশ্য তার সঙ্গে কম্পিউটার গেমস খেললো কিছুক্ষণ। বুমবুমের হই হল্লাতেই যা রনির সার ফিরছিল খানিকটা। বাচ্চারাই তো বাচ্চাদের মন ভালো করার সবচেয়ে বড় ওষুধ। বিদায় নেওয়ার সময় রুস্তমজি টুপুরদের সঙ্গে এলেন নিচে। মিতিনকে একটা রঙিন খাম বাড়িয়ে দিয়ে বললেন, এটা রাখুন, আমার আর লীলার তরফ থেকে একটা সামান্য উপহার। মিতিন খামটা দেখল, কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, কভারে এটা কি লেখা আছে মিস্টার জারিওয়ালা? আফজুড, আফজুন, আফজায়াত? ওটা পার্সি ভাষায় কুশল প্রার্থনা। উপহার দেওয়ার সময় আমরা প্রাপকের সর্বাঙ্গীন উন্নতি কামনা করি যে। থ্যাংক ইউ, অনেক অনেক ধন্যবাদ। গাড়িতে উঠে টুপুরের আর তর সইছিল না। হ্যানোভার কোর্টের গেট পেরিয়েই খুলল খামটা। উল্লসিত স্বরে বলল, ওয়াও, এ যে ৫ লাখ টাকার চেক গো। মিতিন খুশি খুশি মুখে বলল, এত দিয়েছেন? পার্থর গিয়ার বদলাতে বদলাতে টুকুস মন্তব্য, বেশি কোথায়, ভদ্রলোক তো নিট ৯৫ লাখ মুনাফা করলেন। মানে? ১ কোটি তো গিয়েই ছিল, তার থেকে 5% ছাড়লেন। এনিওয়ে, টাকাটার উপযুক্ত ব্যবহার তো হতেই পারে। কিভাবে? চলো পুজোয় এবার কন্টিনেন্ট ট্যুর মেরে আসি। ফ্রান্স, জার্মানি, সুইজারল্যান্ড, ইতালি, চাইলে লন্ডনটাও ছুঁয়ে আসতে পারি। সে দেখা যাবে খন। বুমবুম ঢুলছে। তার মাথা কোলে টেনে মিতিন বলল, আগে একটা সলিড ঘুম দেব। পরপর ২টো রাত যা টেনশনে কেটেছে। টেনশনের ছিলটা কি? কেস তো প্রায় জোড়াতালি দিয়ে সলভ করলে। পার্থ টিপ্পনি ভাসালো, যে ব্রহ্মাস্ত্রে অশোক মজুমদারকে শেষমেশ বধ করলে সেটা তো স্রেফ আন্দাজ। আজ্ঞে না স্যার, প্রজ্ঞা পারমিতা মুখার্জি প্রমাণ ছাড়া কাজ করে না। কাল দুপুরে আমি বেড়াতে যাইনি, অশোক মজুমদারের মোবাইলের কল লিস্ট জোগাড় করছিলাম। ওটা ঘাঁটতেই তো ফোন বুথের নাম্বারটা বেরিয়ে এলো। টুপুরের ভ্রু জড়ো হলো। তুমি অশোক মজুমদারের মোবাইল নাম্বার পেলে কোত্থেকে? গেস কর। রুস্তমজি? হুম। তাহলে তারক? হলো না। আর কে হতে পারে? টুপুর মাথা চুলকাচ্ছে। পালি না তো। মিতিন ঝটাক সে ব্যাগ থেকে একটা ভিজিটিং কার্ড বের করলো। দিস ইজ দি সোর্স মাই ডিয়ার। কাল অশোক মজুমদার যখন আমার স্লিপ দিতে রুস্তমজির ঘরে ঢুকেছিলেন, তখন তার এই কার্ডটি আমি গায়েব করেছিলাম। তুমি কি তখনই অশোক মজুমদারকে সন্দেহ করেছিলে? অনেকটাই। কারণ স্কুলে গাড়ি পাঠানোটা ওর দায়িত্ব। অতএব দেরিতে যদি গাড়ি পৌঁছয়, দুজন প্রধান সাসপেক্ট থাকে, একজন তারক, অন্যজন অশোক। ঠিক কি না? তার তারককে বাদ দিলে কি হিসেবে? স্টেটমেন্টে ফাঁক খুঁজে পাইনি তাই। যদি তারক দলে থাকতেন, তাহলে চশমার দোকানের গল্পটা বলতেন কি? ট্রাফিক জ্যামের অজুহাত দেওয়াই তো স্বাভাবিক ছিল। এবং মোবাইলে অশোক মজুমদার যে তাকে কল করেছিলেন সেটাও চেপে যেতেন। অশোক মজুমদারকে তোর আমার গল্পটাও তারক শুনিয়েছেন বটে, তবে তা হয়তো নিজের অজান্তেই। অশোক মজুমদারই কৌশলে কথাটা বের করে নিয়েছিলেন। একটা কথা বলবো মিতিন মাসি, কল লিস্ট চেক করে অশোক মজুমদারকে যখন ধরেই ফেললে, ফালতু ফালতু বিকেলে আর পার্সি ক্লাবে গেলে কেন? প্রয়োজন ছিল রে। একটা ব্যাপারে নিঃসন্দেহ হতে চাইছিলাম, অশোকবাবুই কুকীর্তির নায়ক নাকি পিছনে কোনো মেঘনাদ আছে। জিমির খবর নিতে চাইছিলে? যে কোনো জ্ঞাতিশত্রুর কথাই ভাবনায় ছিল, হয়তোবা জিমিও। তবে জিমি মুম্বই থেকে এসে ভাইপোকে ইলোপ করবে, তাও মাত্র ১ কোটি টাকার জন্য, এটা একেবারেই অবাস্তব চিন্তা। দুনিয়ায় সবই ঘটে বুঝলে। পার্থ মাথা দোলালো। এই অশোক মজুমদারকেই ধরো না, কতদিনের বিশ্বাসী কর্মচারী, চাকরিটা যথেষ্ট ভালো, নিজস্ব বাড়ি গাড়ি আছে, মাস গেলে অন্তত ৪০-৫০ হাজার টাকা মাইনে। লোভে পড়ে তাঁরও মাথার দুষ্টু বুদ্ধি চাপলো তো। লোভে পড়ে তাঁরও মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো তো। সোনার ডিমের জন্য আস্ত হাঁসটাকেই জবাই করতে যাচ্ছিলেন।
শুধু লোভ নয় মেশো, এখানে প্রতিশোধ স্পৃহাও একটা ফ্যাক্টর। টুপুর ফুট কাটল। ভাই যে ভাই যে দোষী করুক ভাই যে দোষী করুক তার বরখাস্ত হওয়াটা নিশ্চয়ই অশোকবাবু মানতে পারেননি। অপমানে ধিকি ধিকি জ্বলছিলেন। সুজয় হয়তো সেই আগুনে ঘি ঢেলেছিল। না রে টুপুর, রক্তে অপরাধ প্রবণতা থাকলে তবেই এ ধরনের কুকাজ করা সম্ভব। চেহারায় আচার আচরণে যতই সভ্যভব্য হোক, সময় সুযোগ পেলে এদের আসল রূপটা ফুটে বেরোবেই। না হলে ভাব তুই, এত সুন্দর প্ল্যান করে হিসেব কষে ওইটুকু একটা বাচ্চাকে কেউ গুম করতে পারে? মিতিন মাসি ঠিকই বলছে। টুপুরের একটা শ্বাস পড়ল। সত্যি, মানুষকে চেনা বড়ই কঠিন।